বিরিঞ্চি বটব্যাল আর গণ্ডূষ গায়েন, একই পাড়ায় দুজনের বাস। বয়সটাও উভয়ের কাছাকাছি, তাই বন্ধুত্বটাও ঘনীভূত হয়েছে। বয়স যখন অল্প থাকে তখন জীবনে নানা রঙিন স্বপ্ন মানুষে দেখে। হাতটাও তাই একটু দরাজ থাকে, কারণে অকারণে 2 পয়সা বেশি খরচ করে ফেলে। কিন্তু বিরিঞ্চি বটব্যাল আর গণ্ডূষ গায়েন সে অলীক স্বপ্ন দেখার বয়স পেরিয়ে এসেছে। পয়সা জমিয়ে আনি সঞ্চয় করে কিভাবে টাকা তৈরি করা যায় সে সম্পর্কে দুজনে বিশেষ ওয়াকিবহাল হয়ে উঠেছে। তাই উভয়ের জীবনের বন্ধুত্বও যেমন ঘন, আবার প্রতিযোগিতাও তেমনি তীব্র। আবার এই প্রতিযোগিতাটা জমে ওঠে রোজকার বাজার করার ব্যাপারে। কে কত সস্তায় বাজার করে আর এক বন্ধুর চোখ ফুটিয়ে দিতে পারে, এই নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলে প্রত্যহ। গলির মোড়ে দেখা হয় বিরিঞ্চি বটব্যাল আর গণ্ডূষ গায়েনের। বটব্যালের মুখে চোখে বুদ্ধিমানের হাসি। কি হে গায়েন, আজকের বাজারটা কেমন হলো? গণ্ডূষ গায়েনও কম যায় না, ডান চোখটা নাচিয়ে জবাব দিল, অন্ধি সন্ধি জানা থাকলে সুলভে বাজার করে আটকায় কে? এ আজকের কথায় ধরো না কেন? আর মাছের মুড়ো কেউ ছুঁয়েও দেখছিল না। 2 মিষ্টি কথা বলে আর 2 পয়সা ঠেকিয়ে দিয়ে দিব্যি ভাগিয়ে নিলাম। পারুক দেখি আর কে পারবে। বাঁকা চোখে বিরিঞ্চি বটব্যালের দিকে তাকায় গণ্ডূষ গায়েন। প্রথমে একটা ঢোক গিলে ফেলেছিল বটে, সঙ্গে সঙ্গে নিজেকে সে সামলে নিল। একটা অম্ল মধুর রসিকতার আমেজ এনে কৌতুকের সুরে বলল, কিন্তু আনাজ তরকারি তাতে আমায় ঠকাতে পারবে না ভায়া। পল্লী অঞ্চলের একদল চাষি অনেক তরি তরকারি, লাউ কুমড়ো আর শাকপাতা নিয়ে এসেছিল বাজারে। তারপর গোল গোল হয়ে ওঠে গণ্ডূষ গায়েনের 2টি চোখ। বটব্যাল বলল, স্রেফ ওই পইতে দেখিয়ে কাজ হাসিল করে এলাম ভায়া। চোখ কান বুঝে বলে ফেললাম, অষ্টপ্রহর নাম সংকীর্তন হচ্ছে বাড়িতে, কত ভক্তের পায়ের ধুলো পড়বে, এই সৎ কাজে আমার কাছ থেকে পয়সা নিবি তোরা? গণ্ডূষ গায়েন রুদ্ধবাক হয়ে বন্ধুর কথা শোনে, তারপর প্রশ্ন করে বসল, মুখের কথাতেই বিনি পয়সায় জিনিস দিলে? বটব্যাল ডান হাতে পৈতেটা জড়িয়ে নিয়ে সামনের দিকে হাতটা উঁচু করে তুলে ধরে উত্তর দিল, দেবে না মানে? এ একেবারে ব্রহ্মতেজের ব্যাপার। ওরা বললে, ঠাকুর সব ঝুড়ি থেকে কিছু কিছু তুলে নিয়ে যাও। আমিও কাজ হাসিল করে বললাম, জয়স্তু। মাইরি, কি এনেছিস দেখি? বটব্যাল বড় থলেটার মুখ একটুখানি ফাঁক করে দেখিয়ে ফিকফিক হাসতে লাগলো। গণ্ডূষ গায়েনের মনে হলো তার আনা আর মাছের মাথা 2টো একেবারে বিষাদ তেতো হয়ে গেছে। এমনিভাবে চলে 2 বন্ধুর পয়সা বাঁচানোর প্রতিযোগিতা। কে পোস্তা থেকে সস্তায় আম এনেছে আর কে বৈঠকখানা বাজার থেকে নামমাত্র মূল্যে মাছ নিয়ে এসেছে, এ নিয়ে বাগযুদ্ধ লেগে আছে বটব্যাল আর গায়েনের। কিন্তু বাগিয়ে আনবার ব্যাপারে দুজনেরই হাতযশ বহু বিস্তৃত, কাজেই কেউ কাউকে সহসা হারিয়ে দিতে পারে না। ওদের আরও একটা ব্যাপার নিয়ে প্রতিযোগিতা চলে, কে কার বাড়িতে আগে গিয়ে চা পান করতে পারে। বাড়িতে গিয়ে হাজির হলে নিদেন পক্ষে 1 কাপ চা দিতেই হবে। সারা মাসে কে অন্যের বাড়িতে বেশি কাপ চা খেয়ে নিতে পারবে তাই নিয়ে তুমুল কাণ্ড চলে। মাসের শেষে এক বন্ধু আরেক বন্ধুকে হিসেব করে দেখায়। হিসেবে যে হেরে যায় সে 2 দিন মনমরা হয়ে বসে থাকে, আবার নতুন করে জব্দ করবার ফোন দিয়ে আঁটে। আর একটি বিষয় নিয়ে ওদের রেষারেষির অন্ত নেই, সেটি হচ্ছে কার ধুতি কত মাস টেকে। বটব্যাল কোনোদিন 8 হাতি ধুতি ছাড়া কেনে না, আর সেই ধুতি কিনতে সে কলকাতার সমস্ত ফুটপাতের দোকানে চষে ফেলে। একটু টুটাফুটা থাকলে বেশ কম দামে বাগিয়ে নিয়ে আসে। বন্ধুকে সেই ধুতি হাত নেড়ে নেড়ে দেখায়। গায়েন কিন্তু আরও 1 কাঠি সরেস, আপন মনে বিড়বিড় করে বলে,
তুমি ফেরো ডালে ডালে আর আমি ফিরি পাতায় পাতায়। গায়েন সোজা চলে যায় হাওড়ার হাটে। সেখান থেকে পাইকারি দরে নিয়ে আসে বড় গামছা, খুব টেকসই। সেটা লুঙ্গিকে লুঙ্গি, গামছাকে গামছা, একসঙ্গে দুই কাজ চলে। আপন মনেই ফোড়ন কাটে গায়েন। দেখি আমার সঙ্গে কে কম্পিটিশনে আসবে, এসো। হুম, এ হাওড়া হাটের মাল, কলকাতার ফুটপাথের ওছা জিনিস পাওনি, টেকসই বলে একে। তারপর নিজের খুশিতেই মাথা নাড়তে থাকে। কিছুদিন বাদে আবার দুই বন্ধুর মনের মিতালি গাঢ় হয়ে উঠল। দুজনের ঘরের দরজা বন্ধ করে কাগজে পেন্সিলে কি সব অঙ্ক করে চলেছে। ব্যাপার কি, আবার নতুন করে অঙ্কের পরীক্ষা দিতে হবে নাকি পাঠশালায়? পাড়ার লোকের কৌতূহলের সীমা নেই। শেষকালে জানা গেল বটবেল আর গায়েন মিলে মাছের ব্যবসা করবে। ওরা দুজনে পাড়ায় যৌথ কারবার চালাবে। উপায় অতি সোজা। শেষ রাত্রিরে গিয়ে পাতিপুকুর থেকে সস্তায় মাছ কিনে নিয়ে আসবে, আর পাড়াতে তাই বাজার দরে চালাবে। পাড়ার লোকের সুবিধে, তারা বাড়িতে বসেই প্রত্যহ টাটকা মাছ পাবে। সকালবেলা বাজারে যাওয়ার ঝামেলা পোহাতে হবে না। অন্যান্য দরকারি সওদা সন্ধ্যের পর কিনে রাখলেও চলে, শুধু টাটকা মাছের জন্যই যা বাজারে যাওয়া। অফিস আদালত সবাইকারই আছে। মাছের ঝোল ভাত না হলে বাঙালির পেট ভরে না। মাসের শেষে হিসেব করে টাকা চুকিয়ে দিলেই হবে। পাড়ার লোক এই প্রস্তাবে দুহাত তুলে আশীর্বাদ করল বটবেল আর গায়েনকে। প্রথম সুবিধে, মাছ খেতে নগদ পয়সা লাগছে না, মাসের শেষে মাইনে পেয়ে টাকা শোধ করলেই চলবে। আর দ্বিতীয় সুবিধে, বাজারে না গেলেও রোজ রান্নাঘরে টাটকা মাছ পৌঁছে যাবে। বটবেল আর গায়েনের মাছের ব্যবসায় এই ব্যবস্থায় অতি অল্প কয়েকদিনের ভেতরেই খুব জমে উঠল। সবাই হেঁকে বলে, ওহে বটবেল ভাই, কালকে যা তোপসে মাছ খাইয়েছ অতি অপূর্ব, স্বাদটা একেবারে মুখে লেগে রয়েছে। আবার কেউ বা মাথা নেড়ে ফিসফিস করে মন্তব্য করে, গায়েন ভাই, আজকের মতো টাটকা পোনার একদিন খাওয়াতে হবে। তাছাড়া সামনেই আমার ভাইজির বিয়ে, সব মাছ কিন্তু তোমায় সাপ্লাই দিতে হবে। এইসব খবর শুনে বটবেল আর গায়েনের চোখগুলি আনন্দে ছোট হয়ে আসে। বন্ধ ঘরে তাদের গুজগুজ ফুসফুস বেড়েই চলে। বটবেল গৃহিণী বলে, এইবার আমি একজোড়া মোটা অনন্তের ফরমাস দেব, তুমি এই শাকটাকে খবর দাও। গায়েন গৃহিণী চুপি চুপি স্বামীকে জানায়, ওসব গয়নার দিকে আমার ঝোঁক নেই, তুমি দমদমের দিকে খানিকটা জমি দেখো দেখি, মাথা গোজবার একটা ঠাঁই নিতেই হবে। একটা দুটো মাস পেরিয়ে যেতেই বটবেল আর গায়েনের মাথায় টনক নড়ল। তাই তো, পাড়ার লোকেরা প্রত্যহ মাছ খাওয়ার কাজে যেমন উৎসাহ দেখিয়েছিল, তার দাম দেওয়ার ব্যাপারে ঠিক তেমনি নির্লিপ্ত হয়ে রইল। অনেককে সকাল বিকেল ডাকাডাকি করেও বাসায় পাওয়া যাচ্ছে না। পয়সার জন্য তাগিদটা করবে কার কাছে? এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। পাড়ার যেসব লোকের সঙ্গে বটবেল আর গায়েনের একসঙ্গে উঠা বসা ছিল, সকাল বিকেল একসঙ্গে এক রোয়াকে বসে চা পান চলত, তারা এই দুটি প্রাণীকে ক্রমাগত এড়িয়ে চলতে লাগলো। কোনো বাড়িতে মাছ পাঠিয়ে দিলে মাছ ফিরে আসে না, কিন্তু পয়সাটা যে কোন পথে আসবে তার হদিশ কেউ জানে না। এরা দুজন যদি হাঁটে এ পথ দিয়ে, তাহলে অন্য সবাই ছাতা আড়ালে রাস্তা চলে, ঢুকে পড়ে এ গলি ও গলির মধ্যে। এরা দুজন যদি হাঁটে এ পথ দিয়ে, তাহলে অন্য সবাই ছাতার আড়ালে রাস্তা চলে, ঢুকে পড়ে এ গলি ও গলির মধ্যে। সমুদ্রের ধারে কাঁকড়াগুলো যেমন মানুষের পায়ের শব্দ শুনলেই শুট করে গর্তের মধ্যে ঢুকে পড়ে, আর তাদের কোনো হদিসই পাওয়া যায় না, বটবেল আর গায়েনের কাছে পাড়ার লোকেরা তেমনি অদৃশ্য মানুষ হয়ে থাকলো। অবশেষে প্রচুর টাকা লোকসান দিয়ে দুই বন্ধু এই অভিজ্ঞতা সঞ্চয় করল যে মাছ বিক্রি করা যত সোজা, তার দাম আদায় করা তত শক্ত। ইতিমধ্যে সবাই আবার যথারীতি
বাজারেই মাছ কিনতে শুরু করে দিয়েছে। কাজে বাকি বকেয়া শোধ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বটবেলার গায়েন টাকার শোকে ঘরে দরজা বন্ধ করে অনশন ব্রত অবলম্বন করল, কিন্তু দেখা গেল তাতে খিদের জ্বালায় পেটেই শুধু মোচড় দেয়, কেউ একটি পয়সা অবধি দেওয়ার নাম করে না। তখন বাধ্য হয়ে ছেড়ে দিলেন পথটা। বদলে গেল মদটা। এমন অবস্থাতে পড়লে সবারই মত বদলায়, কিন্তু টাকার শোকে আর কাহাতক ঘরে বন্ধ থাকা যায়। অবশেষে ওরা দুজনে ঠিক করল রোজকার ব্যাপারে খরচ কমিয়ে লোকসানের ক্ষতিপূরণ করতে হবে। বটবেল সঙ্গে সঙ্গে এক বিরাট ফর্দ তৈরি করে ফেলল কি কি পন্থায় দৈনন্দিন খরচ কমানো যায়। যথা, মাছ খাওয়াটা এখন বেশ কিছুদিন বন্ধ করা যেতে পারে। বাজার থেকে কুড়িয়ে বাড়িয়ে আলুর খোসা, কুমড়োর নাচা, পোকা খাওয়া বেগুন, পেঁয়াজের খোসা, ফেলে দেওয়া ডাঁটা, জল খাওয়া ডাব, কাঁঠালের বিচি ইত্যাদি সংগ্রহ করে এনে তরকারির সমস্যার সমাধান করা যেতে পারে। কয়লা বাঁচাতে দুবেলা রান্না দিনের বেলাতে শেষ করে ঢাকা দিয়ে রাখতে হবে। নেহাত ঠেকায় না পড়লে সন্ধ্যের পর আলো জ্বালানো একেবারে বন্ধ করে রাখা, তাতে তেল আর ইলেকট্রিক খরচ বেঁচে যাবে। ধুতি পরা তুলে দিয়ে গামছায় কাজ চালানো, ভাত বাটা না খেয়ে বাজরায় কাজ চালানো। গায়েন বলল, আমি যেভাবে খরচ কমাবো তা আমার মনে মনেই রইল, ফলেন পরিচিয়তে। বটবেল মাথা নেড়ে উত্তর দিল, দেখি কে বেশি খরচ কমাতে পারে। এই ঘটনার দিন 7 পরের কথা। এর মধ্যে আর দুই বন্ধুর দেখা হয়নি। দুইজনেই ব্যয় সংকোচ পরিকল্পনা নিয়ে উর্বর মস্তিষ্ক পরিচালনা করছে। ফলে দুই পরিবারের লোকেই ত্রাহি ত্রাহি ডাক ছাড়ছে। সেদিন সন্ধ্যের একটু বাদে গায়েন এলো বটবেলের সঙ্গে দেখা করতে। গায়েন জানতে এসেছে কিভাবে বটবেল খরচ কমিয়ে টাকা জমাচ্ছে। এ ব্যাপারে বটবেলের কৌতূহলও বড় কম নয়। সেও জানতে চায় গায়েনের খরচ কমানোর ফন্দিটা কি। বটবেল দোতলা থেকে ডেকে বলল, এসো ভাইয়া এসো, আলোটা নাইবা জ্বাললাম, সিঁড়ির রেলিং ধরে উঠে আসতে পারবে তো? মৃদু হেসে গায়েন উত্তর দিল, নিশ্চয় নিশ্চয়ই, তোমার বাড়ির সিঁড়ি তো আমার মুখস্থ, কতবার গুনে গুনে উঠেছি মনে নেই। আলো জ্বালতে হলো না বলে বটবেল ভারী খুশি হলো। তাই সাদর সম্ভাষণ জানিয়ে আবার বলল, এসো গায়েন, তুমি তো আমার ঘরের লোক, কতদিন তোমার সঙ্গে দেখা করতে পারিনি। সংসারের নানা ঝঞ্ঝাট নিয়ে মুখ তোলবার ফুরসত পাইনি। এসো দুজনে মিলে গল্প করা যাক। সেই ভালো বটবেল, সেই ভালো। কথা বলতে বলতে ততক্ষণে গায়েন অন্ধকারের মধ্যে রেলিং ধরে দোতলায় উঠে এসেছে। বটবেল চাপা গলায় শুধল, ব্যবসায়ের কোনো কথাবার্তা নাকি? আদায়পত্র কিছু হলো? আলো জ্বালতে হবে নাকি? তেমনি ফিসফিস করে গায়েন উত্তর দিল, আরে না না বটবেল, সন্ধেবেলাটা একা একা ঘরে ভালো লাগছিল না, তাই এলাম তোমার সঙ্গে একটু গল্প করতে। বেশ কথা, বেশ কথা, তাহলে আর আলো জ্বালিয়ে দরকার নেই, এসো এই চেয়ারটায় বসো। অন্ধকারের মধ্যেই বটবেল গায়েনকে একটা চেয়ার এগিয়ে দিল। গায়েন অনেকক্ষণ উসখুস করে তারপর জুৎসই হয়ে সেই চেয়ারের উপর বসে পড়ল। তারপর চলল তাদের মনের কথার ঝুলি খোলা। কে কিভাবে গিন্নির চোখে ধুলো দিয়ে পয়সা বাঁচাচ্ছে তারই ফিরিস্তি চলল সারাটা সন্ধে ধরে। অবশেষে দুই বন্ধুই স্বীকার করল যে মনোমতো পয়সা বাঁচানোটা কিছুতেই হচ্ছে না। হঠাৎ বটবেল বলে উঠল, গায়েন ভাই, এইবার আমি রাত্রিরের খাবার খাবো, নইলে আরশোলা আর ইঁদুর ব্যাটারা সব কিছু খেয়ে নেবে। আলোটা তাহলে জ্বালাই ভাই। বটবেলের মুখে আলো জ্বালানোর কথা শুনে গায়েন তিরিং করে লাফিয়ে উঠে বলল, আরে রোসো রোসো, আগে আমার কাপড় চোপড় সামলে নেই, তারপর আলো জেলো। বন্ধুর কথা শুনে বটবেল ভড়কে গেল। ব্যাপার কি? কাপড় চোপড় সামলাবে কি? গায়েন মৃদু হেসে উত্তর দিল, ভয় পেয়ে না ভাই বটবেল, তুমি যেমন আলো না জ্বালিয়ে ইলেকট্রিকের খরচ বাঁচাচ্ছ, আমিও সেই ফাঁকে আমার কাপড় জামা খুলে রেখে তোমার ময়লা ঘুনে ধরা ছাড়পোকাওয়ালা চেয়ারটায় বসেছিলাম,
পাছে জামা কাপড় নোংরা হয়ে যায়। এইবার জামা কাপড়টা পরে নিই, তারপর তুমি সুইচে হাত দাও। গায়েনের কথা শুনে বটবেল সেখানে থ হয়ে দাঁড়িয়ে রইল। সুইচ পর্যন্ত তার হাত উঠল না। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন স্বপন বুড়োর লেখা একটি মুচকি হাসির গল্প, শিয়ানে শিয়ানে। আর গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।